পরিকল্পিত পদক্ষেপে মৎস্য খাতে কর্মসংস্থানের ব্যবস্থা নেবে সরকার। কিশোরগঞ্জে 14 ব্যক্তিকে পদক প্রদান প্রধানমন্ত্রীর। গ্যাস সংকটে চরম ভোগান্তি, অনেক সিএনজি ফিলিং স্টেশন বন্ধ। 2 বছরের আগে সমাধান দেখছে না সরকার। Nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years. রাষ্ট্রপতি পদে প্রার্থিতা যাচাই বাছাই সম্পন্ন। মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে। শুনছিলেন একেএচ সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হলে মৎস্য খাতে বহু মানুষের কর্মসংস্থান করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জের কটিয়াদীতে মৎস্যপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানের একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সারা দেশের 14 ব্যক্তিকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন তারেক রহমান। সারা দেশে 16 লাখ নারী ও 2 কোটি মানুষ মৎস্য খাতের ওপর নির্ভরশীল। এই কথা জানিয়ে প্রধানমন্ত্রী মৎস্য চাষীদের কৃষক কার্ডের আওতায় আনার আশ্বাস দেন। এর আগে পাকুন্দিয়ার জনসভায় চলমান জ্বালানি সংকটের জন্য বিগত আওয়ামী সরকারকে দায়ী করেন সরকার প্রধান। বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে এই উজ্জ্বল সম্ভাবনা থাকার ফলে আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি, এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, একই সাথে আমরা আরও অনেক বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। দর্শক, কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নানা আয়োজন রয়েছে। সেখানকার খবরাখবর জানার চেষ্টা করব। শাহনেওয়াজ বাবলু সেখানকার আপডেট রাখছেন। বাবলু, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন কোথায় রয়েছেন এবং তার পরবর্তী কর্মসূচি কি রয়েছে? ইরশাদ, প্রধানমন্ত্রী এখন কিশোরগঞ্জ সদরের পথে রয়েছেন। এখন ওই যে কটিয়াদী উপজেলায় যে 2টি প্রোগ্রাম ছিল সেটি শেষ করে সদরের পথে আছেন। সদরের 2টি প্রোগ্রাম রয়েছে। একটি হচ্ছে শোলাকিয়া মাঠে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি। এরপরে তিনি সার্কিট হাউসে দুপুরের খাবার খাওয়ার কথা, যদিও দুপুরের সময় শেষ, 4টা বাজে এখন। তার সদরে আসতে হয়তো আরও ঘণ্টাখানেক সময় লাগবে, কারণ লাল সবুজের বাসে করে তিনি যেই নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সেই বাসে করে আবারও কিশোরগঞ্জে আসছেন। এখানে বাসে করে আসার সময় পুরো পথে আমরা যেটা দেখেছি, তার আগে আমরা যেহেতু এসেছি, পুরো পথেই নেতাকর্মী এবং সাধারণ মানুষের অবস্থান রয়েছে রাস্তার দুপাশে। যেহেতু তিনি বাসে করে আসবেন, তাই আসতে নেতাকর্মীদের ভিড়ভাড়টা ঠেলে আসতে কিছুটা সময় লাগতে পারে। তো এখানে আসলে কখন আসবেন বলাটা মুশকিল, কিন্তু আমরা অনুমান করছি যে এখান থেকে আসতে যেহেতু 20 থেকে 25 কিলোমিটার দূর, সেখানে আসতে হয়তো ঘণ্টাখানেকের বেশি সময় লাগতে পারে। তো আজকে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি কর্মসূচি ছিল সকাল থেকে। আপনি জানেন, সকালে বাসে করে সড়ক পথেই তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে আসেন। সেখানে তিনি কর্মসূচিতে অংশ নেন। প্রথম তিনি মাছের পোনা অবমুক্ত করেন ব্রহ্মপুত্র নদে। সেখান থেকে তিনি একটি স্থানীয় মতবিনিময় সভায় অংশ নেন। সেটি এক পর্যায়ে জনসভায় রূপ নেন। বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ সেখানে অংশ নিয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি বিষয় গুরুত্ব আরোপ করেছেন। সরকারের তার দেশ নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছেন। অভিযোগ করেছেন সরকার যেহেতু বিগত সময়ের এই চলমান যে গ্যাস সংকট সহ জ্বালানি সংকট যে সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো বিগত সরকারের সৃষ্ট এবং বিগত সরকারের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণেই দেশের এই নানা সংকট রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি বলেছেন সরকার দেশকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়, দেশকে একটি সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের পথে যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তো বলা যায় প্রধানমন্ত্রীর এই সফর নেতাকর্মী থেকে সাধারণ মানুষ এখানকার সবারই আগ্রহ রয়েছে ব্যাপক। কিন্তু প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতিতে হাওড় অঞ্চলে মানুষকে নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি হয়তো তিনি আবার পুনর্ব্যক্ত করবেন এই তার বক্তব্যের মধ্য দিয়ে। ইরশাদ, ধন্যবাদ আপনাকে বাবলু। সহকর্মী শাহনেওয়াজ বাবলু যুক্ত ছিলেন কিশোরগঞ্জ থেকে। প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি, এক ব্রিফিংয়ে এই কথাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। তিনি বলেন, শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় সফরের পরিবেশ নষ্ট হয়েছে। অনুকূল পরিবেশ তৈরির জন্য শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক আসামিদের ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। ব্রিফিংয়ে আরও বলা হয়, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তরেও আহ্বান জানিয়েছে সরকার। এ বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
we are of the view that a propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral সরবরাহ কিছুটা বাড়লেও এখনও কাটেনি গ্যাস সংকট। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহতের পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় জ্বলছে না চুলা, বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। তবে খোলা থাকা ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ঢাকার গাবতলী, কল্যাণপুর, কালশী, তেজগাঁও, কাজীপাড়া, শেওড়াপাড়া ও ড্যামরা এলাকায় আজও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাননি অনেকে। চালকরা জানান, সাময়িক নয়, স্থায়ী সমাধান চান তারা। আমি সকাল 7:30টায় দাঁড়াইছি, আর এখন বাজে মনে হয় 9:30 10টা বাজে, এখন 11টা বাজে, এখন গ্যাস পাইলাম। তো এইভাবে কি গ্যাস নিয়ে কি আমরা কিভাবে কি করব? গতকালকে আপনার সকাল 11টার সময় আপনার পাম্পের সিরিয়ালে দাঁড়াইছি, সন্ধ্যা 5:30টার সময় আমরা গ্যাস পাইছি, তাও কি 100 প্রেশার ছিল। আজকে মোটামুটি তার সাথে একটু বেটার আছে। আরও অন্তত 2 বছর গ্যাস বিদ্যুতে ভোগান্তি পোহাতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে আমেরিকান চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে এই কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বিগত সরকারের ব্যর্থতায় জ্বালানি সংকট বর্তমান সরকারের ঘাড়ে চেপে বসেছে, তবে দ্রুত সময়ের মধ্যে সংকট সমাধানের চেষ্টা করছে সরকার। এ সময় মন্ত্রী আরও বলেন, ব্যাংক খাতে লুটপাটের কারণে অর্থের বিপুল ঘাটতি তৈরি হয়েছে, যা সরকারের একার পক্ষে মেটানো সম্ভব নয়। পাশাপাশি বিনিয়োগ এবং বাণিজ্যকে সহজ করতে নিয়ন্ত্রণ কমানো এবং আর্থিক সংস্কার কার্যক্রম চলছে বলেও জানান তিনি। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years. Minimum. রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের নেতা অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সিইসি ও নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই করেন। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 18 আগস্টের মধ্যে। রাষ্ট্রপতি নির্বাচনে 2 প্রার্থী বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলের অলি আহমেদ। নির্বাচন কমিশন প্রথমে যাচাই করে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র। যাচাই শেষে 11 দলীয় জোটের প্রতিনিধি ও জামায়াত এমপি মোহাম্মদ আব্দুল বাতেন বলেন, অলি আহমেদের পক্ষে দেয়া 2টি মনোনয়নের প্রথমটি বৈধ হওয়াতে দ্বিতীয়টি আর বাছাই করা হয়নি। জানান, মনোনয়নপত্র প্রত্যাহার করবে না 11 দল। আমার মনে হয় না এটা প্রত্যাহার করা হবে, কেননা 11 দলীয় জোটে সিদ্ধান্ত নিয়েই আমরা নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য আমরা এই মনোনয়নপত্র জমা দিয়েছি। গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। এরপর বিএনপি প্রতিনিধি দলের উপস্থিতিতে যাচাই করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। যাচাই বাছাই শেষে তা বৈধ ঘোষণা করা হয়। পরে ব্রিফিংয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, এখন 20 আগস্ট নির্বাচনের অপেক্ষায়। আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছে। এখন আমরা অপেক্ষায় থাকব 20 তারিখে নির্বাচনের জন্য। সবশেষে 2 প্রার্থীর মনোনয়নপত্র বৈধের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইসির সিনিয়র সচিব। এখন 2টাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এবং 20 তারিখ, আগামী 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী 18 আগস্ট পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে, আর সংসদ কক্ষে ভোট হবে 20 আগস্ট। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। হাম উপসর্গে প্রাণ গেছে আরও 6 জনের। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1101 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 99 জনের। একই সময় সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা 809। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 17,880 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,42,797। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হন 1,24,457 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 1,19,939 জন।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। সকালে এই মামলায় গ্রেপ্তার 9 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 27 জুলাই শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের ঘটনায় এ পর্যন্ত 61 জন নিহতের তালিকা পাওয়া গেছে, যাদের মধ্যে 58 জনের পরিচয় শনাক্ত হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ABM আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিকেলে আহ্বান করা হয়েছে বৈঠক। গেল 1 আগস্ট ঢাকা সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণে দুর্নীতির আদ্যপান্ত নিয়ে সংবাদ প্রচার করে চ্যানেল 24। এতে নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনারের সিন্ডিকেট কিভাবে জড়িত সেটি উঠে আসে। ইসরায়েলি হামলায় শনিবার দক্ষিণ লেবাননে অন্তত 11 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের বিরুদ্ধে হামলার জবাবে রাতভর হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, এসব হামলার যোগ্য জবাব দেয়া হবে। গেল 2 মার্চ থেকে চলমান সংঘাতে লেবাননে অন্তত 4,300 মানুষ নিহত হয়েছেন। দর্শক, এই ছিল বিকেল 4টার খবরে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।